আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, তা আজকে আমরা যেটা পড়বো এটা হলো অ্যানালগ অ্যামিটার এন্ড ভোল্টমিটার। তাহলে নরমালি আমরা তো অ্যামিটার ভোল্টমিটার চিনি, রাইট? তো বাজারে এখন কি দুই ধরনেরই পাওয়া যায়, অ্যানালগটাও পাওয়া যায়, ডিজিটালটাও পাওয়া যায়। বাট অ্যানালগটা খুব কম ইউজ হয়, কারণ এখন মোটামুটি সবাই আমরা ডিজিটালের দিকে চলে গেছি। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা ডিজিটাল মাল্টিমিটার যেটা বলে ওইটা দিয়েই সব কাজ চালাই, রাইট? কারণ আমাদের তো ইনস্ট্যান্টলি যত ভালো জিনিস ইউজ করে তত দ্রুত আমাদের রেজাল্ট পাওয়া যায়। তো এখন এই অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? কেউ বলতে পারবেন অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্যটা কি? অ্যানালগে আগে ইউজ ছিল এই যে ঘড়ির কাঁটার মতো ইউজ হতো। হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো ইউজ হতো, আর ডিজিটালে হলো ডিরেক্ট রিডিংটা পাওয়া যায়। তো ঠিক আছে, তো এখন এই যে এখানে সেই কথাটাই বলা হয়েছে যে ঘড়ির কাঁটার মতো যে জিনিসটা সেটা কিভাবে আসে এখানে এক্সপ্লেন করা হয়েছে। একটু যদি আমরা পড়ি তাহলে দেখেন যে অ্যানালগ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার আর ক্লাস টুগেদার অ্যাজ দে আর নো ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন দেয়ার অপারেটিং প্রিন্সিপালস। অর্থাৎ কোনো ডিফারেন্স নাই, দুইটাই কিন্তু সেম। আমার ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই দুইটার প্রিন্সিপালের মধ্যে। কারণ ওই কাঁটাটা ডান দিকে গেলে যে রিডিং পাবো, বাম দিকে গেলেও একটা রিডিং পাবো। ভোল্টমিটারের ক্ষেত্রেও সেম, অ্যামিটারের ক্ষেত্রেও সেম। সো দুইটাই আমার সেম। তারপরে কি বলছে দেখেন, দ্য অ্যাকশন অফ অল অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার ডিপেন্ডস আপন আর ডিফ্লেক্টিং টর্ক প্রডিউসড বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট। এখন এই যে ডিফ্লেক্টিং টর্ক, টর্ক মানে কি বলেন তো? না, টর্ক হলো যে একটা ফোর্স যেটা ওই যে চুম্বকের দ্বারা, অর্থাৎ আমার ম্যাগনেটের দ্বারা, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ক্রিয়েট হয় যে ফোর্সটা, সেটাকে আমরা টর্ক বলি। তো এই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ক্রিয়েট যখন হয় তখন একটা টর্ক তৈরি হয়। ওই টর্কটাই আমার কি করে, যদি আমার ডান দিকে পরিমাণ বেশি থাকে তাহলে ওই কাঁটাটাকে কি করে, ডানে বেশি ঘুরাই দিবে, আবার বাম দিকে থাকলে বাম দিকে ঘুরে দিবে। তো ওই কথাটা এখানে বলছে যে ডিপেন্ডস আপন আ ডিফ্লেক্টিং টর্ক প্রডিউসড বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট। In an ammeter, this torque is produced by the current to be measured or by a definite fraction of it. ঠিক আছে, তো অ্যামিটারে যেটা হয় সেটা ওই কারেন্টের মাধ্যমে হয়, আর ভোল্ট মিটারে যেটা হয় সেটা হলো যে ওই টর্ক ইজ ডেভেলপড বাই দ্য কারেন্ট হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ টু বি মেজার্ড। এখন প্রপোর্শনাল টু বি মেজার্ড মানে কি? মানে হলো যে ধরেন ভোল্ট মিটারে কিন্তু আমার কারেন্টটা আসতেছে, বাট আমার রিডিংটা দেখাতেছে কি, ভোল্টেজে। তো এই দুইটার মধ্যে যে সম্পর্কটা সেটাই আমাকে বলছে যে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। অর্থাৎ আমার কারেন্ট যদি 1 বাড়ে ভোল্টেজও 1 বাড়বে, কারেন্ট যদি 2 বাড়ে ভোল্টেজও 2 বাড়বে। ওই কথাটাই এখানে বলছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন অ্যামিটার্স আর কানেক্টেড ইন সিরিজ, আর ভোল্টমিটার কি কানেক্টেড থাকে, প্যারালালে কানেক্টেড থাকে। এইটা কিন্তু সবসময় মনে রাখবেন, এগুলো বেসিক কোয়েশ্চেন। তো তাহলে এখন কি বলছে, দ্য অ্যামিটার ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য সার্কিট সো দ্যাট দ্য হোল ইলেকট্রনস অফ দ্য মেজার কারেন্ট পাসেস থ্রু দ্য অ্যামিটার। সিরিজে কেন থাকে ওইটাই বলছে, যে ধরেন সিরিজ যদি থাকে তাহলে সুবিধাটা কি। ধরেন আমি যদি একটা সার্কিট আঁকাই, হ্যাঁ একটা ধরেন সিরিজ সার্কিট আঁকাইলাম, ধরেন এখানে যদি একটা সার্কিট দেই, যে এই একটা সার্কিট আমার আছে, এখান থেকে আমি সোর্স দিচ্ছি, এখানে আমার অ্যামিটারটা দিলাম আমি, হ্যাঁ তাহলে আমার অ্যামিটারটা সিরিজে দেওয়াতে অ্যাডভান্টেজটা কি হচ্ছে বলেন তো? প্যারালালে ভাগ হয়ে যাবে সিরিজে, তাহলে কি হচ্ছে, আমি ফুল কারেন্টের যে ভ্যালুটা ওইটা পাচ্ছি, যেই জন্য আমার অ্যামিটারটা কি সিরিজে দিছে। কারণ আলটিমেটলি আমার তো কারেন্টের মেজারমেন্টটা লাগবে, তো কারেন্টটা যদি ভাগ হয়ে যায় তখন আমি এই লোডের এগেইনস্টে এখানে যদি ধরি আমি তো ভ্যালুটা পাবো না। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে তো আমি হিসাব করতে পারি যে ভোল্টেজ ড্রপ হইলেও কিন্তু আমি জানি যে দুইটা অ্যাড করে দিলে আমার আলটিমেটলি যে ভোল্টেজটা আসবে লোডে গেলেও আমার সেম ভোল্টেজটাই আমরা পাবো। ঠিক আছে, তো এখানে ওইটাই দেখেন যে হোল ইলেকট্রনস মেজার কারেন্ট পাসেস থ্রু দ্য অ্যামিটার, অর্থাৎ পুরোটা এদিক দিয়ে যায়, এই জন্য এটা। সো দ্য পাওয়ার লস অকার্স ইন অ্যামিটার বিকজ অফ দ্য মেজারেন্ট কারেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে কিন্তু একটা পাওয়ার লস হয়। ওই পাওয়ার লসটা অনেকগুলো কারণে হইতে পারে। একটা হইতে পারে যে এই অ্যামিটার যে বানাইছে, অ্যামিটারও তো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করে, রাইট? এই যে ধরেন আমাদের এই তারগুলো, এগুলো তো এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল, নাহলে তো আমাদের শক হইতো, ইলেকট্রিক শক হইতো। তো এই ভিতরেও কিন্তু এক ধরনের ইনসুলেশন থাকে, ওইটা খুব হালকা, বাট ওই ইনসুলেশনের কারণে কিছুটা পাওয়ার লস হয়। আবার মাঝে মাঝে যখন এটা হিট আপ হয়ে যায়, অর্থাৎ অ্যামিটারটা যখন অনেকক্ষণ ইউজ করবেন কন্টিনিউয়াসলি, দেখবেন যে যে কোনো মেশিন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যখন বেশি ইউজ করা হয়
একটু হিট জেনারেট করে, ওই হিটের কারণে একটু পাওয়ার লস হবে। তো এটাই বলছে যে পাওয়ার লস অকার্স ইন অ্যামিটার বিকজ অফ দ্য মেজারিং কারেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স। দ্য অ্যামিটার সার্কিট হ্যাজ লো রেজিস্ট্যান্স সো দ্যাট দ্য স্মল ভোল্টেজ ড্রপ অকার্স ইন দ্য সার্কিট। তো এটার মধ্যে অনেক স্মল রেজিস্ট্যান্স থাকে, এই জন্য যেই ভোল্টেজটা ড্রপ হয় ওটা আসলে আমরা কাউন্ট করি না, ঠিক আছে। তারপরে দেখেন ভোল্ট মিটারস আর কানেক্টেড ইন প্যারালাল। এখন কেন প্যারালালে থাকে সেটা এখানে বলছে। দেখেন ভোল্ট মিটারস আর কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য সার্কিট হুজ ভোল্টেজ ইজ টু বি মেজার্ড, দেয়ারফর দ্য ভোল্টেজ ভোল্ট মিটারস should have a high electrical resistance in order the current drawn by them in small and consequently the power consumed is small. দেখেন এখানে যেটা বলছে যে ওই ভোল্ট মিটারটা প্যারালালে থাকে, প্যারালালে থাকার একটা মাত্র কারণ হলো যে, আচ্ছা আমি ছবিটা আগে দাঁড়া, এই সেম জিনিস জাস্ট প্যারালালে দিবেন। ধরেন এখানে যদি আঁকেন আর ভোল্ট মিটারটা থাকবে এখানে, এই এখন দেখেন প্যারালাল কেন থাকে ওই কথাটা এই যে এখানে লিখছে, দেয়ারফর দ্য ভোল্টেজ ভোল্টমিটার শুড হ্যাভ আ হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তার মানে কি এটার মধ্যে অলরেডি কি একটা হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আছে ভিতরে। তারপরে কি হচ্ছে, ইন অর্ডার দ্য কারেন্ট ড্রন বাই দেম ইজ ভেরি স্মল অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য পাওয়ার কনজিউমড ইজ ভেরি স্মল। এই জন্য এটা প্যারালালে থাকে যে আলটিমেটলি আমার এখানে যে ড্রপটা হয় এখানে ড্রপটা কি অলমোস্ট সেম হয়, কারণ হলো কি ভিতরে রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে এবং আমার পাওয়ার কনজিউমটা কি হয় খুবই সামান্য হয়, যে জন্য ভোল্ট মিটারটা আমরা প্যারালালে কানেক্ট করি, অ্যামিটারটা সিরিজে কানেক্ট করি। আচ্ছা এখন দেখেন এখানে টাইপস অফ ইনস্ট্রুমেন্টস, দ্য মেইন টাইপ অফ ইনস্ট্রুমেন্টস ইউজড অ্যাজ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার আর যেই ভিন্ন ভিন্ন ধরনের যে আমাদের প্রিন্সিপাল বা মেকানিজম আছে ওগুলো এখানে বলা হয়েছে। যেমন একটা হলো কি পার্মানেন্ট ম্যাগনেট, সেটা মুভিং কয়েল পিএমএমসি বলে। তারপরে যে থার্মোকাপল আছে, তারপরে হলো মুভিং আয়রন আছে, ভিতরে আয়রনটা ঘুরে। তারপরে ইন্ডাকশন আছে, ঠিক আছে। ইন্ডাকশনের একটা এক্সাম্পল কি দেখছেন কখনো? ইন্ডাকশন কুকার দেখছেন কখনো? এই যে বাজারে যে রান্নাবান্না করার জন্য ইন্ডাকশন, ওইটার মেকানিজমটা কিন্তু সেম এই জিনিসটাই, বাট ওইটা আসলে ওই অ্যামিটার ভোল্টমিটার না, বাট ওইটাতে এরকম কী থাকে একটা কয়েলের মতো থাকে না, ওই কয়েলটা কী হয় আস্তে আস্তে হিট আপ হয়, ওইটার উপরে আপনি রান্নাবান্না করেন। তো ওই সেম মেকানিজম ইউজ করে ওই যে যখন আস্তে আস্তে গরম হইতে থাকবে ওই তখন একটা টর্ক ক্রিয়েট হবে, ওই টর্কটাই তখন আপনার এদিকে এদিকে কাঁটাটাকে ঘুরাবে। নর্মালি আমরা রান্না করি ওই জায়গায় জাস্ট খালি ওই কানেকশন দিয়ে দিলে ওইটা কাঁটাটা ঘুরাবে, ঠিক আছে। তারপরে হলো ইলেকট্রোডাইনামোমিটার। ইলেকট্রোডাইনামোমিটার কি বলেন তো? ইলেকট্রোডাইনামোমিটার হলো কিছুটা বিয়ে বাড়িতে দেখছে না যে বিদ্যুৎ থাকে না তখন কি করে, জেনারেটর ইউজ করে না, এই জেনারেটরের প্রিন্সিপালটাই সেটা যে ইলেকট্রোডাইনামোমিটার, ঠিক আছে। তারপরে হলো যে ইলেকট্রোস্ট্যাটিক আর হলো রেকটিফায়ার। এখন ইলেকট্রোস্ট্যাটিকটা কি বলেন তো? ইলেকট্রোস্ট্যাটিকটা হলে আপনার অনেক সময় দেখছেন না যে ধরেন ওই অনেক বড় বড় ডিস্ট্রিবিউশন লাইন যখন চলে গেছে, ওই লাইন যে যায় ওই পিলারগুলোর নিচে বলে যে এই জায়গায় আর্থিং বা ওই যে বলে না যে বিদ্যুৎ চমকাইলে ওইটার উপরে পড়লে ওইটা ডাইরেক্ট মাটিতে নিয়ে চলে যায়, ওই জিনিসটাই হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ওখানে যে থাকে ওইটা হলো ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে। তারপরে এখন দেখেন পিএমএমসি যেটা হলো পার্মানেন্ট ম্যাগনেট, সেটা হলো যে পিএমএমসি অ্যামিটার ইন পিএমএমসি ইনস্ট্রুমেন্ট দ্য কন্ডাক্টর ইজ প্লেসড বিটুইন দ্য পোল অ্যান্ড দ্য পার্মানেন্ট ম্যাগনেট। এটার ছবিটা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। ওয়েন দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল ইট স্টার্টস ডিফ্লেক্টিং, অর্থাৎ যেটা বলছে যে একটা কন্ডাক্টর মাঝখানে রাখা হয়, তো কন্ডাক্টরটা চুম্বকের মাঝখানে রাখা হয়, তো যখনই কারেন্টটা ফ্লো শুরু হয় তখন এই যে দেখেন পার্মানেন্ট ম্যাগনেট ওয়েন দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল ইট স্টার্ট ডিফ্লেক্টিং, তো যখনই কারেন্টটা ফ্লো শুরু হয় তখনই এটা আস্তে 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 ডিফ্লেক্ট করা স্টার্ট করে, ঠিক আছে। দ্য ডিফ্লেকশন অফ দ্য কয়েল ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ফ্লো থ্রু ইট। দ্য পিএমএমসি অ্যামিটার ইউজড অনলি ফর দ্য মেজারমেন্ট অফ দ্য ডিরেক্ট কারেন্ট, শুধুমাত্র ডিসি কারেন্টের ক্ষেত্রে পিএমএমসিটা ইউজ করা হয়। এই যে ছবিটা দেখেন, এই যে যেটা বললাম যে মাঝখানে একটা রাখবেন চুম্বকের মাধ্যমে, যখনই বিদ্যুৎটা পাস হবে তখনই কি হবে এটা ঘোরা শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, the PMMC instrument cannot be used for AC current or voltages. If AC supply is given to this instrument, an alternating torque will be developed due to the moment of inertia of the moving system. The pointer will not follow the rapidly changing alternating torque and will fail to show any reading. এই জাস্ট এটা একটা কোয়েশ্চেন যে কেন
আমি পিএমএমসি দিয়ে এসি কারেন্ট মেজার করতে পারি না। তো এখানে বেসিক্যালি যে কথাটা বলছে যে যদি আপনি এসি কারেন্ট মেজার করতে চান, আপনি যদি চান তাহলে যে সমস্যাটা হবে, তো ডিউ টু দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এসি কারেন্টগুলোকে আমরা নর্মালি জানি কি সিগন্যালটা এরকম সাইনোসয়েডাল ওয়েভের মতো না, তো তার মানে এটা তো স্থির না, বাট আমাদের ডিসিতে একটা সার্টেন টাইম পর্যন্ত স্থির, যদি আমরা টাইম ডিলেটা বাড়ায় দিই তাহলে এরকম সিগন্যাল, রাইট? ডিসি কারেন্ট হলো এরকম সিগন্যাল, আর ওইটা সাইনোসয়েডাল ওয়েভ। তো এখন সাইন ওয়েভ হওয়ার কারণে এত বেশি ওইটা রোটেশন হয় যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য মুভিং সিস্টেম, দ্য পয়েন্টার উইল নট ফলো র্যাপিড চেঞ্জিং, অর্থাৎ এটা যে পয়েন্টারটা মানে আমার যে কাঁটাটা সেটাকে ফলো করবে না। তো সেটাকে ফলো না করলে কি হবে, আলটিমেটলি আমার কাঁটার যাইতে চায় ডান দিকে, ও টান দিছে বাম দিকে, তো আবার কি মাঝখানে চলে আসবে, তো আলটিমেটলি তো আমি কোনো ভ্যালু পাবো না। কথা বুঝছেন? আলটিমেটলি আমি কোনো ভ্যালু পাবো না, ওইটাই বলছে দ্য পয়েন্টার উইল নট ফলো র্যাপিডলি চেঞ্জিং অল্টারনেটিং টর্ক অ্যান্ড উইল ফেল টু শো এনি রিডিং। তারপরে দেখেন মুভিং আয়রন বলছে, তো মুভিং আয়রনের আবার কি বলছে, দে আর ক্লাসিফাইড ইন টু মোর ওয়েজ, একটা হলো অ্যাট্রাকশন টাইপ আর একটা হলো রিপালশন টাইপ। তো অ্যাট্রাকশন টাইপটা কি, যেটা হলো কি আকর্ষণ করবে, আর রিপালশন হলো সেটা দূরে সরাই দিবে, ঠিক আছে? আমরা দেখি এটা কি। তো অ্যাট্রাকশন টাইপ যেটা বলছে মুভিং আয়রন, ইফ অ্যান unmagnetized soft iron is placed in the magnetic field it is attracted towards the coil, অর্থাৎ ধরেন একটা এই আয়রন আমি মাঝখানে রাখলাম যেটা আমার চুম্বকায়িত হয় নাই, ঠিক আছে? আনম্যাগনেটাইজ অর্থাৎ চুম্বকায়িত হয় নাই একটা আয়রন যখন আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখি তখন কি হয়, ইট ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য কয়েল, তার মানে কি সে তখন একটা আকর্ষণ ফিল করে, রাইট? তো তাহলে ইফ আ পয়েন্টার ইজ অ্যাটাচড টু দ্য সিস্টেম অ্যান্ড দ্য কারেন্ট ইজ পাস থ্রু দ্য কয়েল অ্যাজ এ রেজাল্ট of the applied voltage it creates a magnetic field which attracts the iron piece and creates the deflecting torque, as a result which pointer moves over the scale. তো সোজা কথা এখানে যত ইংরেজি বা যাই লেখছে ইংলিশের মেইন অর্থ হলো যে প্রথমে আমার একটা আয়রন আমি রাখবো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যে আয়রনটা আমার চুম্বকায়িত করা নাই, কিন্তু যখনই আমি ওই আয়রনটা রাখবো ধীরে ধীরে সে কী হবে, আস্তে আস্তে আকর্ষণ ফিল করবে। তো সে যখন আকর্ষণ ফিল করবে তার মানে কি অলরেডি একটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো ওই ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হবে তখন ওখান থেকে কি কারেন্ট পাস হবে, তো যখনই ওই কারেন্টটা পাস হবে তখন কি হবে, একটা ডিফ্লেক্টিং টর্ক তৈরি হবে, ওই টর্কের মাধ্যমে তখন আবার অ্যামিটারটা কাজ করবে। এই কথাটাই এখানে বলছে। এই যে দেখেন ছবিটা ক্লিয়ার না, বাট এই আলটিমেটলি এরকমই কিছু একটা দেখেন, এই যে এইটাই ওই পয়েন্টারটাই নড়াচড়া করবে যখন ওই যে এয়ার ড্যাম্পিং চেম্বার বা এই কন্ট্রোল ওয়েট এগুলো করছে। আচ্ছা এই ছবিটা আমি একটু দেখি পরে ক্লিয়ার করে দেওয়া যায় কিনা। আচ্ছা এখানে কি, দিস ইনস্ট্রুমেন্ট ইউজেস এয়ার ফ্রিকশন ড্যাম্পিং অ্যান্ড টু ড্যাম্পেন আউট দ্য অসিলেশনস কনসিস্টিং অফ আ মুভেবল পিস্টন মেড অফ দ্য অ্যালুমিনিয়াম প্লেসড ইন দ্য এয়ার চেম্বার। এইটা কেন করছে, এটা জাস্ট কিছুই না, এটা হলো সাপোর্টিং জিনিস, যে আপনি যে একটা মানে চুম্বকায়িত না এরকম একটা আয়রন যে মাঝখানে রাখছেন, কিন্তু ওইটা তো পরিবেশের দ্বারাও একটা কী হবে, ইফেক্ট হবে, রাইট? বাতাসের দ্বারা বা আপনার যে কোনো একটা মেকানিক্যাল ফোর্স দিলে কী হবে, সে লড়ে চড়ে যাবে। তো ওইটার জন্য ওইটাকে ঠেকানোর জন্য ওনারা যেটা করছে যে ইনস্ট্রুমেন্ট ইউজেস এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এই এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটা ইউজ করছে যাতে ওইটা নড়াচড়া না করে। অর্থাৎ এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটা হলে এরকম যে আপনার ওই জায়গাটা দিয়ে অলরেডি আপনি একটা ভ্যাকিউম জায়গায় রেখে দিচ্ছেন, তো আপনার যদি বাইরে থেকে এয়ার আসে, এয়ার এসে ওই ভ্যাকিউমটা দিয়ে বাইরে চলে যাবে। জিনিসটা এরকম কখনো দেখছেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে অনেক বাতাস ফ্লো করতে দেখছেন কখনো? দুইটা বিল্ডিং পাশাপাশি কিন্তু মাঝখানে একটা জায়গায় খুব বাতাস, কেন? কারণ হলে কি ধরেন ওই বিল্ডিংগুলোর দরজা জানালা যখন লাগানো থাকে ওই বাতাসটা কী হয়, ওইদিকে যাইতে না পেরে মাঝখান দিয়ে ফ্লো করে। তো আলটিমেটলি ওই এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের মেকানিজম বা টেকনিকটা ওইটাই, যে মাঝখানে একটা জায়গা থাকে ওইটা দিয়ে ঢুকে বের হয়ে চলে যায়। তো আলটিমেটলি ওই কারণে সে আমার মেশিনটাকে কোনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? এখন হলো যে রিপালশন টাইপ মুভিং আয়রন, ঠিক আছে? তো ওয়েন টু আয়রন পিসেস আর ম্যাগনেটাইজড, এইবারে দেখেন এর আগে কি ছিল অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনে আমার কিন্তু চুম্বকায়িত করা ছিল না, বাট এখানে দুইটাই আমার কি ম্যাগনেটাইজড, মানে কি অলরেডি দুইটা আমার চুম্বক আছে দুইটাই। তো বলছে টু আয়রন পিসেস আর ম্যাগনেটাইজড উইথ দ্য সেম পোলারিটি বাই পাসিং আ কারেন্ট হুইচ ডান বাই অ্যাপ্লাইং আ ভোল্টেজ অ্যাক্রস দ্য ভোল্টমিটার, দেন রিপালশন বিটুইন। এখন দেখেন এই যে রিপালশন বিটুইন দেম অকার্স and that repulsion produces a deflecting torque due to which the pointer moves. তো সোজা কথা এখানে যেটা বলছে যে দুইটা চুম্বকরে যখন পাশাপাশি রাখবেন
দুইটারই যখন একই দিক হবে তাহলে সাউথ সাউথরে কী করবে, ধাক্কা দিবে, নর্থ নর্থকে কী করবে, ধাক্কা দিবে। তো যখন ধাক্কা দিবে তখন আলটিমেটলি এগুলো কি ঘোরা শুরু করবে, তো ঘোরা শুরু করলে কি ওইটার মধ্যে একটা টর্কের তৈরি হবে। ওই মেকানিজমে আমার রিপালশন টাইপটা কাজ করে, অর্থাৎ একটা আরেকটাকে দূরে সরায় দিবে। এই জন্য আমার বলছে 2 পিসেস অফ ম্যাগনেটাইজড আয়রন, আর এর আগে বলছে আমার আনম্যাগনেটাইজড আয়রন, অর্থাৎ যেটা চুম্বকিত ছিল না। এই জন্য ওইটা অ্যাট্রাকশন হয়েছে, এখানে রিপালশন হয়েছে। ছবিগুলো এরকম কেন আসে টিভির মধ্যে? এই যে আলটিমেটলি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বসাইছে, এখানে একটা বসাইছে, এই যে দুইটা নর্থ দেখছেন, ওই নিচেও দুইটা সাউথ, এই যে একটা এস দেখা যাচ্ছে, এই যে একটা এস দেখা যাচ্ছে, ওইটাই একটা একটা যখন ইয়ে করবে তখন এই জিনিসটা এরকম ঘোরা শুরু করবে, এইভাবে কয়েলটা ঘোরা শুরু করবে, তখন ওইখানে রিফ্লেক্টিং টর্কটা চলে আসবে। আচ্ছা, এখন দেখেন ইউজ অফ মুভিং আয়রন। তাহলে কি বলছে, হোয়াট এভার দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল in the instrument, the iron veins are so magnetized that there is always a force of attraction in the attraction type and force of repulsion in the repulsion type of the instrument. Thus moving iron instruments are independent of direction in which আচ্ছা এখানে মেইনলি বলছে যখনই আপনি এই ধরনের কোনো আয়রন দিয়ে কোনো অ্যামিটার বা ভোল্টমিটার বানাবেন, তো ওখানে আপনি ডিসি কারেন্ট এসি কারেন্ট দুইটাই মেজার করতে পারবেন। কারণ হলো অ্যাট্রাকশন টাইপে সবসময় আপনি অ্যাট্রাকশন পাবেন, রিপালশন টাইপে সবসময় রিপালশন পাবেন। যেই জন্য আপনার যেটা সুবিধা হবে, আমাদের আগেরটাতে কী হয়েছিল যে একটা বিপরীতমুখী আমার কি, যখন আমি এসি কারেন্ট মেজার করতে গেছি কী হয়েছে, বিপরীতমুখী ফোর্স দিছে, যেই জন্য আমার কি কাঁটাটা ঘুরে নেয়, ডানে বামে যাইতে দেয় না। কিন্তু এখানে ওইটা হবে না, কারণ এখানে আলটিমেটলি ওই যাই আপনি বসাবেন সে এটার সাথে খাপ খাওয়ায় নিবে। অর্থাৎ যদি এটা অ্যাট্রাকশন টাইপ হয় তাহলে অটোমেটিক সে এটার সাথে অ্যাট্রাকশনে চলে যাবে, আর এটা যদি রিপালশন টাইপ হয় অটোমেটিক সেটা রিপালশন টাইপে চলে যাবে। ঠিক আছে, ওই কথাটাই এখানে বলছে। এই জন্যই আপনি এটা এসি ডিসি দুইটাই মেজার করতে পারবেন। আচ্ছা, তারপর দ্য অ্যাডভান্টেজেস আর ইট মেজার্স বোথ এসি অ্যান্ড ডিসি কারেন্ট। এটা সস্তা আবার বাজারে পাইতে, ঠিক আছে। ইট ইজ চিপ অ্যান্ড হ্যাজ লো ফ্রিকশন এরার্স, is robust, and it is mainly used in AC measurement because DC measurement error will be more due to hysteresis. দেখি হিস্টেরেসিস কী জিনিস বলেন তো? হিট অবজার্ভ করে। হ্যাঁ, কিন্তু মানে মেইন কি, শুধু হিট অবজার্ভ করে তাহলে হবে না তো, একটু আরেকটু বলেন। একটা কার পড়ছেন না এরকম, আগে পড়ার কথা তো এরকম, ওই যে পাতার মতো একটা কার পড়ছিলেন, এই যে এই টাইপের বা আচ্ছা, তা পাতার মতো একটা কার্ভ ছিল, এটা হলো হিটের এগেনস্টে আমার কারেন্ট বা ভোল্টেজের, ওটাকে হিস্টেরেসিস লুপ বলে। এই যে এরকম একটা পাতার মতো কার্ভ, আগের লেকচার নোটগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন। এটা কোন সাবজেক্টে পড়েছে আমার ঠিক খেয়াল নাই, বাট এরকম একটা, হ্যাঁ এরকম একটা হিস্টেরেসিস ইয়া থাকে। তো ওই জিনিসটাই বলছে যে এখানে দেখেন যে এসি কারেন্টের জন্য বেশি ভালো, ডিসির জন্য কম। কারণ ডিসির জন্য কম কেন, কারণ এই যে হিস্টেরেসিস যেটা, এটা হলো টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে। তো যখন আপনি দেখবেন যে নর্মালি এসি কারেন্টের যেই মেশিনপত্রগুলো আমরা বানাই ওগুলো মোটামুটি ভালোই হিট করতে পারে, হিট অ্যাবজর্ব করতে পারে, কিন্তু ডিসির জিনিসগুলো কিন্তু হিট এরকম বেশি অ্যাবজর্ব করতে পারে না। তো যখন এই যে কার্ভটার কথা কেন বলছে, কারণ এই ধরেন এদিকে থাকে টেম্পারেচার আর এদিকে থাকে কারেন্টের রিডিং, তো ওইটার এগেনস্টে, তো ওই জন্য হিস্টেরেসিসের জন্য ডিসিতে এটা বেশি ইউজ করে না, কারণ যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর হলো ইলেকট্রোডাইনামোমিটার। অ্যান electrodynamic instrument is moving coil instrument in which the operating field is produced not by a permanent magnet but by another fixed coil. This instrument can be used either as an ammeter or voltmeter but in generally used as a wattmeter. এখন বলেন তো এটা কেন ওয়াটমিটার হিসেবে ইউজ হয়? ইলেকট্রোডাইনামো, ডাইনামো মানে কি বলেন তো? হ্যাঁ, তো বিদ্যুৎ উৎপন্নতে ব্যবহার হয়, তাহলে ওইটার মেকানিজমটা কি বলেন তো? মানে একটু ভিতরে ঢুকেন, যখন যেটা পড়েন একটু ভিতরে ঢুকেন, যে ডাইনামোটা এটা কোথায় বলেন, ঘুরে, রাইট? হ্যাঁ, তাহলে এখন দেখেন যে ডাইনামো মেইনলি কিছুই না, মেইনলি হলো ইলেকট্রোডাইনামোমিটার। এখন ডাইনামোটা ওইটাই বলা হয়েছে যে, কখনো দেখছেন না যে এটারে কি বলে, ওই যে কর্ণফুলিতে বিদ্যুৎ উৎপাদনের কোনো ভিডিও দেখছেন কখনো? ভিতরে কিন্তু একটা টারবাইন থাকে, দেখছেন তো, এরকম ঘুরতে থাকে টারবাইনটা। ওই টারবাইনের যে ঘূর্ণনটা ওইটাই হলো ডাইনামো, ওই টারবাইনটা যে মেকানিজমে ঘুরে ওইটা হলো ডাইনামো, ঠিক আছে।
তো এইটাই বলছে যে এখানে যে ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্ট ইজ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট ইন হুইচ দ্য অপারেটিং ফিল্ড ইজ প্রডিউসড নট বাই আ পার্মানেন্ট ম্যাগনেট বাই আ ফিক্সড কয়েল। অর্থাৎ এখানে আমার কোনো পার্মানেন্ট ম্যাগনেট ইউজ হয় না, এখানে আমি জোর করে অলরেডি কয়েল দিয়ে সেটাকে আমি কি করতেছি, ঘুরাইতেছি, যাতে আমার কি হয়, বিদ্যুৎটা উৎপন্ন হয়। ঠিক আছে, সো দিস ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজ, ওই জন্য বলছে এখন ওয়াট মিটার কেন ইউজ করা হয় বলেন তো, ওয়াট মিটার হিসেবে কেন ইউজ করে? ওয়াট মিটার জিনিসটা কি, পাওয়ার মেজার করার জন্য। আলটিমেটলি যখন একটা জিনিস এরকম বেশি ঘুরতে থাকে তখন কিন্তু আপনি ভোল্টেজ বা কারেন্টের রেটিং অত ভালো পাবেন না, ওই জিনিসটা দিয়ে মেজার করলে ভোল্টেজ বা কারেন্টের রেটিং পাবে না। আলটিমেটলি তখন আপনাকে যেটা রেটিংটা বেটার আসবে সেটা হলো পাওয়ারের রেটিং। তো পাওয়ার রিডিংটা যখন আসবে ওইখান থেকে আপনাকে ভোল্টেজ আর কারেন্টটা বের করে নিতে হবে। এই জন্যই এই ডাইনামো যেটা হয় ওইটাতে আমরা ওয়াট মিটার হিসেবে কাজ করি। তারপর দেখেন দ্য ইলেকট্রোডাইনামিক অফ অর আ ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ আ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট বাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন হুইচ কয়েল মুভস ইজ প্রোভাইডেড বাই টু ফিক্সড কয়েলস। ওই যে দুইটা ফিক্সড কয়েল দিয়ে এটা মুভ করে। ছবি কি দেওয়া আছে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে দুইটা ফিক্সড কয়েল দিছে, ওই কয়েলটা দিয়েই মোটামুটি এটাকে ঘুরায়, এরকম অনেক জোরে জোরে ঘুরতে থাকে, এটা ঘুরতে থাকে, ওই ঘুরার উপরে ভিত্তি করে আপনার রিডিংটা আসে। এই জন্য আমি বললাম যে এটা আসলে পাওয়ারের রিডিংটা নিলে বেটার, কারণ এখানে যে পরিমাণ স্কেল থাকে অত স্কেল আমাদের আসলে ভোল্টেজ বা কারেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় না, বা আসলে এটার যে মেকানিজম ওইটার জন্য ভোল্টেজ কারেন্ট আসলে যায় না। মুভিং কয়েলটা কি 360 ডিগ্রি ঘুরতে থাকে? হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরতে থাকবে, এই যে এই মাঝখানের এটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কিন্তু এই দুইটার কারণে, এই দুইটা যে টর্কটা ক্রিয়েট করবে ওই টর্কের উপর ভিত্তি করে ও আমাকে রিডিংটা দিবে, আইদার এদিকে দিবে নাহলে এদিকে দিবে, কারণ ভিতরে ওদের আবার আরেকটা ফ্রিকশন কাজ করে। আচ্ছা, এখন দেখেন দ্য ইলেকট্রো ডাইনামোমিটার ওয়াট মিটার ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ইট ইজ বেসড অন আ থিওরি অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এক্সপিরিয়েন্স a magnetic force when it is placed in a magnetic field, hence there will be a deflection of pointer that took place due to the mechanical force. It contains two coils such as fixed coil and moving coil. তো তাইলে ওই যেটাই বলছি সেটাই, যে এটা কেন ওয়াটমিটার হিসেবে কাজ করে আর কিছুই না, যে এখানে যদি আপনি মাঝখানে, অর্থাৎ এই যে এই দুইটা ফিক্সড কয়েলের মাঝখানে যাই দেন না কেন এটা ঘুরবে, কারণ আমার এই দুইটা ফিক্সড কয়েল তৈরি করাই হয়েছে ওইভাবে যে এটাকে ফোর্স করে এইভাবে ঘুরাই দিবে। তো যখনই ঘুরাই দিবে তখনই যেটা বলছে যে দেখেন, যখন থিওরি অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এক্সপিরিয়েন্সেস আ ম্যাগনেটিক ফোর্স ওয়েন ইট ইজ প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড, হেন্স দেয়ার উইল বি আ ডিফ্লেকশন। তো তার মানে কি, তখন অটোমেটিক একটা ডিফ্লেকশন তৈরি হবে, কারণ আমার ওই কয়েলটা কিসের সাথে কানেক্টেড, আমার ওই যে ডিফ্লেক্টর যে অ্যারোটা ওইটার সাথে কানেক্টেড। তো পয়েন্টার অফ দ্যাট টুক প্লেস ডিউ টু দ্য মেকানিক্যাল ফোর্স, ওই যে ভিতরে যে একটা মেকানিক্যাল ফোর্স, এখানে কিন্তু এখন আর বলে নাই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ওরকম কিছু বলে নাই, খেয়াল করছেন, ডিফ্লেকশন টর্কও বলে নাই। মেকানিক্যাল ফোর্স কেন বলছে, কারণ এটা আমি নিজে ঘুরাইতেছি, অর্থাৎ ওই দুইটা কয়েল দিয়ে আমি নিজে ঘুরাইতেছি, যেই জন্য এখানে বলছে মেকানিক্যাল ফোর্স। সো ইট কন্টেন্স টু কয়েল সাচ এস ফিক্সড কয়েল, কারেন্ট কয়েল অ্যান্ড মুভিং কয়েল, এই বলছে। তারপর দেখেন, ফিক্সড কয়েল ইজ ইউজড to carry the current and connected in series with the load in any circuit. The moving coil carries the current directly proportional to the voltage and connected across the voltage. It consists of two fixed coils which are symmetrically situated. এখন symmetrically কি বলেন তো, একবারে বেসিক যদি বলে সিমেট্রিক্যালি হলো যে ধরেন আমরা কোনো কিছু যখন চিন্তা করি প্লেন হিসাব করি না, যে এক্স ওয়াই জেড প্লেন, এই সিমেট্রিক্যাল একটা জিনিস কখন হয়, যখন আমার এক্স ওয়াই জেড তিনোটা প্লেন কি সমান থাকে, দুইটা জিনিসেরই যখন এক্স ওয়াই জেড প্লেন সমান থাকে তখনই এটা কি সিমেট্রিক্যাল হয়। তো আমার দুইটা কয়েলকে যখন আমি বসাবো বা সেট করবো, মনে রাখতে হবে যে দুইটা যাতে সিমেট্রিক হয়, নাহলে আমার কাজ করবে না, ঠিক আছে। তো ইট উড হ্যাভ টর্ক ইন ওয়ান ডিরেকশন ডিউরিং ওয়ান হাফ অফ দ্য সাইকেল অ্যান্ড অ্যান ইকুয়াল ইফেক্ট ইন দ্য অপোজিট ডিরেকশন ডিউরিং দ্য আদার হাফ অফ দ্য সাইকেল। কিন্তু ওই জিনিসটা আমাদের হয় না। এটা কি বলছে দেখেন, ইট উড হ্যাভ, অর্থাৎ ইট উড হ্যাভ মানে কি বলছে, যদি আমি সিমেট্রিক্যালি না বসাই তাইলে আমার কি হবে, উপর নিচে হয়ে গেলে কিন্তু অটোমেটিক ওখানে কিন্তু একটা ডিফ্লেক্টিং টর্ক তৈরি হয়ে যাবে, সেখানে আর আপনার মেকানিক্যাল ফোর্সটা কাজ করবে না। এই জন্য মনে রাখতে হবে দুইটা যাতে সিমেট্রিক্যালি বসে, অর্থাৎ এক্স ওয়াই জেড প্লেনগুলো যাতে সমান থাকে। আচ্ছা, এখন হলো কম্প্যারিজন। দেখেন, কম্প্যারিজন হলো যে পার্মানেন্ট ম্যাগনেট যেটা পিএমএমসি টাইপ ক্যান বি ইউজড ফর ডিসি মেজারমেন্টস অনলি অ্যান্ড ইন্ডাকশন টাইপ ফর অ্যান এসি মেজারমেন্ট অনলি। দ্য আদার টাইপস ক্যান বি ইউজ ফর বোথ। তো এখানে মেইনলি যেটা ফাইন্ডিংস হলো যে পিএমএমসি ইউজ হবে শুধুমাত্র ডিসির ক্ষেত্রে, আর ইন্ডাকশনটা ইউজ হবে শুধুমাত্র এসির ক্ষেত্রে।
বাকি সবগুলো দুইটার ক্ষেত্রে ইউজ হয়। এর মধ্যে আমরা আবার দেখলাম কি মুভিং ওই লাস্টে যেটা দেখলাম ইলেকট্রোডাইনামো, ওইটা কি ওয়াট মিটার হিসেবে কাজ করে। আচ্ছা এখন দেখেন দ্য পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট টাইপ ফর ডিসি মেজারমেন্ট। ইনস্ট্রুমেন্টস ফর দিস টাইপ আর ফ্রিকুয়েন্টলি কনস্ট্রাক্টেড টু হ্যাভ সাবস্ট্যান্ডার্ড অ্যাকুরেসি। ঠিক আছে, দ্য ক্যালিব্রেশন অফ দ্য ইলেকট্রোডাইনামোমিটার টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ দ্য সেম ফর এসি অ্যান্ড ডিসি। দ্য সেম সিচুয়েশন প্রিভেলস for thermal instruments. These are particularly suitable for AC measurements since their deflection depends directly upon the having heating effect of the AC upon the RMS value of the current. Their readings are therefore independent of the frequency. এটার মানে কেউ বুঝছেন? আচ্ছা এখানে যেটা বলছে যে প্রথমে যেটা বলছে সেটা হলো যে পিএমএমসি যে ইনস্ট্রুমেন্টটা সেটা হলো ডিসির জন্য ভালো, ঠিক আছে। আর এটা হলো যে ইলেকট্রোডাইনামোমিটার যেটা বলছে ওইটার ক্যালিব্রেশন, ঠিক আছে, ওইটার ক্যালিব্রেশনটা কীভাবে হয় সেটা বলছে যে ক্যালিব্রেশন অফ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ দ্য সেম ফর এসি অ্যান্ড ডিসি। যেই জন্য আমি বললাম না যে এসি আর ডিসিতে কি এটা একই, দুইটারই ক্যালিব্রেশন সিস্টেম একই। তারপরে কি বলছে দ্য সেম সিচুয়েশন প্রিভেলস ফর থার্মাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ কি ওরা এসি আর ডিসি মেজারমেন্টে যেরকম সেম, যখন মেশিনটা গরম হয়ে যাবে তখনও সেম, আবার ঠান্ডা হয়ে গেল সেম, অর্থাৎ থার্মালের ক্ষেত্রেও সেম। তারপরে কি বলছে দিজ আর পার্টিকুলারলি সুটেবল ফর এসি মেজারমেন্ট। আচ্ছা গেল, তারপরে সিন্স দেয়ার ডিফ্লেকশন ডিপেন্ডস ডিরেক্টলি আপন দ্য হিটিং ইফেক্ট অফ দ্য এসি। ওদের ডিফ্লেকশনটা কিসের উপর ডিপেন্ড করে? হিটিং ইফেক্টের উপরে, অর্থাৎ যে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে কী হয় একটা হিট জেনারেট হয়, রাইট। যেটা আমরা ওই যে বললাম যে আমরা পাওয়ার, কেন আমরা পাওয়ারটা ক্যালকুলেট করছি? কারণ অতিরিক্ত ঘুরে দেখে, রাইট। তো ওই ঘুরতে ঘুরতে পাওয়ার হিট জেনারেটর ওই হিটিংয়ের উপরেই মূলত তাদের ডিফ্লেকশনটা ডিপেন্ড করে। তারপরে বলছে আপন দ্য আরএমএস ভ্যালু। আরএমএস মানে কি বলেন তো? রুট মিন স্কোয়ার, ঠিক আছে। আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট, এই আরএমএস ভ্যালুটা কি বলেন তো? ইলেকট্রিক্যাল সার্কিটে পড়েছে, এটা তো এইবারে 13 ব্যাচ না 12 ব্যাচ যারা ওরা পরীক্ষা দিছে, ওদের পরীক্ষায় এই কোশ্চেন আসছে আরএমএস কি, এটার ভ্যালু কি। আর আপনারা তো সিনিয়র, হ্যাঁ সব বুঝে গেলে খেয়ে থাকলে হবে। আচ্ছা নেক্সট ক্লাসে দেখে আসবেন আরএমএস কি জিনিস, আমারও বুঝাবেন, ঠিক আছে। আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট, দেয়ার রিডিংস আর দেয়ার ফর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি। এইখানে হিন্টস দেওয়া আছে, সো নেক্সট ক্লাসে দেখে আসবেন। এই লাস্টের লাইনে হিন্টস দেওয়া আছে, আমি দেখি কে কেমন বুঝছে। দেয়ার রিডিংস আর দেয়ার ফর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি, এখানে আরএমএসের সাথে এটা রিলেটেড। এই রুট মিন স্কোয়ার কারেন্টটা কি এটা পড়ে আসলে ফ্রিকোয়েন্সি অটোমেটিক বুঝে যাবেন যে কেন এটা ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ এটা একটা নোটেশন আপনার, এটা মানে ওই যে কিছু কিছু জায়গায় যে নোট লিখি না আমরা, স্টার মার্ক দিয়ে নোট লিখি, তো এটা ওরকমই এক ধরনের নোটেশন। যে এটার কি জানি বলে, এটার অ্যাব্রিভিয়েশনে ভুলে গেছি, এরকমই একটা নোটেশন যে এই লাইনের পরে এই লাইনটা কেন আসছে, ওরকম কিছু একটা বোঝায়। এটা জাস্ট একটা স্লাইডের নোটেশন দেখবেন। আচ্ছা এবার হলো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টস ইউজড অ্যাজ ভোল্টমিটার হ্যাভ দ্য অ্যাডভান্টেজ দ্যাট দেয়ার পাওয়ার কনজামশন ইজ এক্সিডিংলি স্মল, যেটা আমরা ওই যে ভোল্টমিটারের ক্ষেত্রে ফার্স্টে পড়ছিলাম। দে ক্যান বি মেড টু কাভার আ লার্জ রেঞ্জ অফ ভোল্টেজ অ্যান্ড ক্যান বি কনস্ট্রাক্টেড টু হ্যাভ সাবস্ট্যান্ডার্ড অ্যাকুরেসি। The induction principle is most generally used for watt-hour meters. This principle is not preferred to use in the types of ammeter and voltmeters because of the comparatively high cost and inaccuracy of the instrument. সেটা হলো এর আগে যে বলছি যে ইন্ডাকশন কুকারে যে রান্না করে ওই যে ভিতরে যে কয়েলটা, আলটিমেটলি ওখানেও তো একটা হিট জেনারেট হয়, তো ওই জিনিসটার দাম অনেক বেশি, কারণ ওইটাকে হিট আপ করতে অনেক টাইম লাগে। ওই জন্য আসলে ইন্ডাকশন টাইপগুলো বেশি ইউজ করা হয় না বাজারে, আর যদিও ইউজ করা হয় ওগুলাকে ওয়াট মিটার হিসেবে ইউজ করা হয়। ভালো করে মনে রাখবেন যে ইলেকট্রোডাইনামোমিটারটারে কি ওয়াট মিটার হিসেবে ইউজ করে, ইন্ডাকশনটারে কি করে ওয়াট মিটার হিসেবে ইউজ করে। কেন ইউজ করে? কারণ এই দুইটাতে কি অতিরিক্ত মানের হিট জেনারেট হয়। আচ্ছা শেষ। আচ্ছা এই ছিল আজকের। নেক্সট ক্লাসে আমার একজন প্লিজ বুঝাবেন যে আরএমএস ভ্যালুটা কী আর কেন ওই ফ্রিকোয়েন্সির কথাটা বলা হয়েছে। আমি লেকচার নোট আপলোড করে দিব, দরকার হলে প্রিন্ট করে ওই 2টা লাইন পড়ে এসে আমাকে বুঝাবেন, ঠিক আছে।